হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমরা আবার মাধ্যমিক সাজেশন 2022-এর ভৌতবিজ্ঞান চ্যাপ্টার 1-এর পার্ট 2টা করব। ওকে, চ্যাপ্টার 1 কি ছিল? পরিবেশের জন্য ভাবনা। তো এই চ্যাপ্টারের মার্কিং ডিভিশনটা কি ছিল? এমসিকিউ টাইপ প্রশ্ন 1, ভেরি শর্ট প্রশ্ন 2 আর এসএ কিউ অর্থাৎ যে 2 মার্কসের প্রশ্ন আর কি, সেইটা থাকবে একটা থাকবে। ওকে, তো টোটাল মার্কস ডিভিশন এখান থেকে কত আসবে? টোটাল 5 মার্কস কিন্তু আসবে। তো চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমি 40 অবধি প্রশ্ন কিন্তু করে দিয়েছিলাম, তাই না? তো আজ 41 থেকে শুরু করা যাক। দেখো, আজকের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সো ভিডিওটা স্কিপ না করে খুব ভালোভাবে দেখো। ওকে, তো দেখো 41 নম্বর প্রশ্নে কি বলছে? বায়োমাস কাকে বলে? তো উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বায়োমাস বলে, যেমন কাঠ, গোবর, কৃষিজ বর্জ্য প্রভৃতি। ওকে, তো 42 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, বায়োমাস এনার্জি বা জীবভর শক্তি কাকে বলে? কি বলছে? জৈব পদার্থ পুড়িয়ে তা থেকে যে শক্তি উৎপাদন করা হয় তাকে বায়োমাস এনার্জি বা জীবভর শক্তি বলে। ওকে, তারপর কি বলছে? দেখো, বায়োফুয়েল কি? কাঠ, অ্যান্সার কি হবে দেখি? কাঠ, কৃষিজ বর্জ্য, গোবর প্রভৃতি জৈব পদার্থ জ্বালানি রূপে ব্যবহৃত হওয়ায় এদের বায়োফুয়েল বলে। ওকে, তো 44 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম করো। দেখো, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 মার্কসে আসবে অথবা এমসিকিউতে কিন্তু আসতে পারে। কি বলছে? একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি হবে? মিথেন হবে। ওকে, তো 45 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো, সৌরকোষ ব্যবহৃত হয় এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো। কি বলছে? কিসে কিসে সৌরকোষ ব্যবহার করা হয়? কি হবে? দেখো, কৃত্রিম উপগ্রহ, ঘড়ি, ক্যালকুলেটর, ট্রাফিক সিগন্যাল প্রভৃতি। এগুলোতে কিন্তু আমরা কি করি? সৌরকোষ ব্যবহার করি, অর্থাৎ যে সোলার প্যানেলটা, তাই না? তো মেথানোজেন কি? কি হবে? দেখো, মেথানোজেন এক ধরনের অবায়ুজীবী এবং রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া যা স্বল্প অক্সিজেনযুক্ত পরিবেশে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে মিথেন উৎপন্ন করে। তাহলে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের পরিবেশে মিথেন উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলি? মেথানোজেন বলি। তারপর দেখো কি বলছে? কোলবেট মিথেনের প্রধান উৎস কি? কি হবে অ্যান্সারটা? কয়লা খনি। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কি বলছে? দেখো, ফায়ার আইস বা মিথেন ক্ল্যাথরেট কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো মন দিয়ে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করবে। ওকে, তো কি বলছে দেখা যাক। জলের অণুদের দ্বারা সৃষ্ট বরফের খাঁচার মতো গঠনে আটকে থাকা মিথেন হলো মিথেন হাইড্রেট বা মিথেন ক্ল্যাথরেট। এর সংকেতটা কি? দেখো, এর সংকেত হচ্ছে 4CH4, 23H2O। ওকে, অর্থাৎ এখানে মিথেন অণু কটা থাকে? 4টে থাকে, আর জলের অণু কটা থাকে? 23টা থাকে। তো একে ফায়ার আইস বলে। এটি জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস। এর অপর নামগুলি হলো হাইড্রোমিথেন, মিথেন আইস, গ্যাস হাইড্রেট, ন্যাচারাল গ্যাস হাইড্রেট ইত্যাদি। তো দেখো 49 নম্বর প্রশ্নে কি বলছে? জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? এর উপাদানগুলি কি কি? কি বলছে? গোবর, কৃষি বর্জ্য পদার্থ, পৌর আবর্জনা প্রভৃতি থেকে ব্যাকটেরিয়ার পচনের দ্বারা যে গ্যাস উৎপন্ন হয় তা বায়োগ্যাস নামে পরিচিত। ওকে, আর এর উপাদানগুলি কি কি? দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদানগুলি হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও হাইড্রোজেন সালফাইড। এটা কিন্তু 1 মার্কসের প্রশ্ন আসতে পারে যে বায়োগ্যাসের প্রধান উপাদানগুলি কি কি। ওকে, তো পরের প্রশ্নটা কি বলছে দেখা যাক। বায়োগ্যাসের কয়েকটি ব্যবহার উল্লেখ করো। তো বায়োগ্যাসের কয়েকটি ব্যবহার কি হবে? বায়োগ্যাসের ব্যবহারগুলি হলো, বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। আলো জ্বালানোর জন্য বায়োগ্যাস ব্যবহার করা হয়। বায়োগ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর কি বলছে? জলসেচের জন্য পাম্পের ইঞ্জিন চালাতে জ্বালানি রূপে বায়োগ্যাস ব্যবহার করা হয়। তো বায়োগ্যাসের ব্যবহারগুলো একটু ভালো করে পড়ে নেবে, মুখস্থ করে নেবে। আজকের আবার বলছি, সবগুলো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো পরের প্রশ্নটা কি বলছে? দেখো, গ্রিন হাউস এফেক্ট কি?
ওকে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে দেখো, শীতের দেশে অত্যাধিক ঠান্ডার কারণে গাছপালা নষ্ট হয়ে যায়, তাই এরকম কাচের ঘরের ভেতর গাছ রাখা হয়। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তাপীয় বিকিরণ গ্রিনহাউসের কাচ ভেদ করে ভেতরে ঢুকে যায়, কিন্তু ঘরের গাছপালা এবং মেঝে থেকে নির্গত বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেড বিকিরণ কাচ ভেদ করে বাইরে যেতে পারে না, ফলে গ্রিনহাউসের ভেতর গরম থাকে। একে গ্রিনহাউস এফেক্ট বলে। ওকে, তো গ্রিনহাউস, তারপরের প্রশ্ন কি বলছে দেখো, গ্রিনহাউস গ্যাস কাকে বলে? তো দেখো গ্রিনহাউস আরেকটা কি বলছে, একই সাথে গ্রিনহাউস গ্যাসগুলি কি কি। ওকে, তো কি বলছে দেখো, গ্রিনহাউস গ্যাস কাকে বলে? বায়ুমণ্ডলে উপস্থিত যে সমস্ত গ্যাস ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট ইনফ্রারেড রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। অর্থাৎ আমাদের পরিবেশে যে গ্যাসগুলো কিন্তু সূর্য থেকে আগত যে বিকিরণ থাকে সেইটা ভূপৃষ্ঠে পতিত হওয়ার ফলে যেটা বাইরে চলে যায়, অর্থাৎ মহাশূন্যে ফিরে যায়, সেটা কিন্তু মহাশূন্যে সবটা ফিরে যেতে পারে না, তাই না? বিভিন্ন ধরনের যে গ্রিনহাউস গ্যাসগুলো থাকে সেগুলো দ্বারা কিন্তু আটকে যায়। ওকে, এই ঘটনাকে কি বলছে? গ্রিনহাউস গ্যাস বলে, এই যে গ্যাসগুলো, তাই না? ওকে, তারপর কি বলছে, কয়েকটি গ্রিনহাউস গ্যাস হলো কি কি? কয়েকটি গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এর সংকেত কি? CO2, নাইট্রাস অক্সাইড N2O, মিথেন CH4, ক্লোরোফ্লোরোকার্বন CFC। এগুলো কিন্তু সংকেতগুলোও দেখে নেবে, কারণ এই ধরনের প্রশ্ন যখন MCQতে আসে তখন কিন্তু দেখাচ্ছে টোটাল যে পুরো যে কথাটা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, এটা না দিয়ে এর সংকেত দিয়ে দিতে পারে কি, যে CO2। ওকে, তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। কি বলছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং পরিবেশের উপর কি কি প্রভাব বিস্তার করতে পারে? তো কি হবে দেখো, ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাব কি কি প্রভাব পড়তে পারে? কি বলছে দেখো, আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে, প্রবল বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি হবে। তারপর কি বলছে দেখো, 2 নম্বর পয়েন্ট, মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে। বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগের প্রাদুর্ভাব ঘটবে। তারপর পরের প্রশ্নটা কি বলছে দেখো, পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের প্রভাব উল্লেখ করো। কি বলছে অ্যান্সারটা, পৃথিবীকে ঘিরে থাকা ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এই স্তরের ক্ষতি হওয়ার ফলে বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এর ফলস্বরূপ কি কি হচ্ছে দেখো, পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি ঘটবে। ওকে, চামড়ার ক্যান্সার, সানবার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে। তারপর কি বলছে পয়েন্ট, উদ্ভিদের ক্ষতি হবে, জলে থাকা জীব যেমন অ্যালগি, অ্যারকি, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু কমে যাবে। ওকে, তো তারপরের প্রশ্নটা কি বলছে দেখো, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়? ওকে, তো কি বলছে দেখো অ্যান্সারটা, গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হওয়া কমাতে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিতে হবে। কি বলছে, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগাতে হবে। ওকে, তো দেখো এইগুলো কিন্তু আবার এর মধ্যে অনেক শর্ট কোশ্চেন আছে, যেমন আসতে পারে যে অপ্রচলিত শক্তি কোনগুলো, সৌরশক্তি, বায়ুশক্তি, বা প্রচলিত শক্তি কোনগুলো, কয়লা, পেট্রোল, তাই না? তারপর 2 নম্বর পয়েন্টটা কি বলছিল, বনভূমিকে রক্ষা করতে হবে, নতুন করে বন সৃজন করতে হবে, কাঠের বিকল্প পদার্থকে যে বিকল্প পদার্থের ব্যবহারকে জনপ্রিয় করতে হবে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, বিভিন্ন জৈব বর্জ্য পদার্থকে জৈব সারে রূপান্তরিত করে সেগুলিকে ব্যবহার করতে হবে, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC এর উৎপাদন বন্ধ করতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং বিশ্ব উষ্ণায়নের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। তারপর প্রশ্নটা কি বলছে দেখো, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। দেখো কি বলছে, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করে। ওকে, যে অক্সিজেন অণু থাকে সেগুলোকে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। একটি অক্সিজেন অণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি ওজোন অণু তৈরি করে। অতিবেগুনি রশ্মি অস্থায়ী ওজোন অণুকে ভেঙে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু করে। এই ওজোন আর অক্সিজেন চক্রটি চলতেই থাকে।
ওকে, তো সমীকরণটা কি বলছিল দেখো, O2 প্লাস অতিবেগুনি রশ্মি এইটার থেকে কি তৈরি করছে দেখো, অর্থাৎ O2টা কি অণু, এই অক্সিজেন অণু, তাই না? এর থেকে কি তৈরি হচ্ছে দেখো 2O, অর্থাৎ দুটো কিন্তু অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে। ওকে, আবার দেখো কি আছে, এই যে অক্সিজেন অণু থেকে যে অক্সিজেন পরমাণুটা তৈরি হলো সেটা আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে দেখো, ওজোন অণু তৈরি হচ্ছে। ওকে, তো 57 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগগুলি কি কি? কি বলছে, অ্যান্সারটা কি হবে, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হ্যালোন, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন প্রভৃতি। ওকে, তো 58 নম্বর প্রশ্নটা কি বলছে দেখা যাক, ওজোন স্তর ধ্বংসের কারণ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা 2 নম্বরের প্রশ্ন। দেখো কি বলছে, বর্তমানে প্রচুর পরিমাণে উৎপাদিত ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হ্যালোন, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন প্রভৃতি সংস্পর্শে ওজোন স্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এই সমস্ত যৌগগুলি উপরে উঠে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে। এর ফলে কুমেরু ও সুমেরু অঞ্চলের ওপর ওজোন স্তরের বড় আকারের গহ্বরের সৃষ্টি হচ্ছে। তো বিক্রিয়াগুলো কি কি বলছে দেখো, CFCl3, তাই না? অর্থাৎ এর সাথে কি যুক্ত হচ্ছে, অতিবেগুনি রশ্মি যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে দেখো ক্লোরিন, একটা যে ক্লোরিন পরমাণু সেটা তৈরি হচ্ছে, আবার CFCl2 তৈরি হচ্ছে। ওকে, আবার কি বলছে দেখো, ওই যে সিএলটা ওইটা কি হচ্ছে ওজোন অণুর সাথে উৎপন্ন হয়ে ClO প্লাস O2 উৎপন্ন করছে, সেই ClO প্লাস O3 আবার যুক্ত হয়ে কি তৈরি করছে, ক্লোরিন Cl প্লাস দুটো O2 অর্থাৎ অক্সিজেন, তাই না? তো উৎপন্ন ক্লোরিন পরমাণু আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ওজনের বিনাশক্রিয়া চালাতে থাকবে। অর্থাৎ এটা কিন্তু দেখো পরিবেশে না তো ক্লোরোফ্লোরোকার্বন কমবে, না তো অক্সিজেন ওই সময় কমবে, তাই না? ওজোন স্তরে ওজনটা কমবে। সো যতক্ষণ না ওই স্তরটা ধ্বংস হতে থাকবে ততক্ষণ কিন্তু এই বিক্রিয়া ঘটতেই থাকবে। ওকে, তো 59 নম্বর প্রশ্নে কি বলছে, CFC কি, এর ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। উত্তর কি হবে দেখো, CFC হলো এক প্রকার গ্যাস, এর পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। CFC একটি গ্রিনহাউস গ্যাস যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এছাড়া এই গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছলে ওজোন স্তর ধ্বংস করে। ওকে, এটা কিন্তু CFC এর ক্ষতিকারক প্রভাব, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা কি। দেখো অ্যান্সার কি বলছে, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি প্রভৃতি হলো কয়েকটি বিকল্প শক্তির উৎস। তো তারপর কি বলছে দেখো, বিকল্প শক্তিগুলি পরিবেশ দূষণ ঘটায় না। এছাড়া এই শক্তির উৎসগুলি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। শক্তি উৎপাদনের জন্য পুনরায় ব্যবহার করা যায়। তাহলে এগুলো কিন্তু বিকল্প শক্তির প্রয়োজনীয়তা। ওকে, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো 61 নম্বর প্রশ্ন, দেখো একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো CFC, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের তাপ শোষণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে অনেক বেশি হওয়া সত্ত্বেও প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড কেন? অর্থাৎ আরো অনেক ধরনের গ্যাস আছে, তাই না, যেগুলো কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকে অনেক বেশি গুণে গ্রিনহাউস এফেক্ট ঘটাতে পারে, কিন্তু কার্বন ডাই অক্সাইডই কেন প্রধান গ্রিনহাউস গ্যাস? দেখো একটু অনুধাবনমূলক প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। দেখো কি বলছে, CFC, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের তাপ শোষণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে অনেক বেশি। কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এর গ্রিনহাউস এফেক্ট যথাক্রমে দেখো কি কি বলছে, 21, 230 এবং 12,000 গুণ বেশি, তাই না? কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের তুলনায় অন্যান্য গ্যাসের পরিমাণ খুবই কম, তাই তাদের দ্বারা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিও কার্বন ডাই অক্সাইডের তুলনায় অনেক কম, তাই বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড। ওকে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো যদি কোথাও আজকের ভিডিওতে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে গিয়ে জানাবে, আমি কিন্তু সেগুলো আবার করে দেবো।